আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। জঙ্গি সন্ত্রাসীরা বেছে বেছে জনগণের সম্পত্তি ধ্বংস করেছে, তাই তাদের প্রতিরোধে জনগণকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডের সঙ্গে মত বিনিময়ে একথা বলেন তিনি। আন্দোলনে মৃত্যু ঘটার আগেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মৃত্যুর খবর কোথায় পেল, হত্যার উস্কানি কে দিল, এমন প্রশ্ন শেখ হাসিনার। বহির্বিশ্বে অপপ্রচার রোধে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। মুক্তিযুদ্ধের পক্ষে আছি আমরা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ও কারফিউ জারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে ধ্বংসের সাংবাদিকরা সহিংসতার ভয়াবহতার চিত্র তুলে ধরেন ও ঘটনার সুষ্ঠু বিচার চান। এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে যেন একসঙ্গে একত্রিতভাবে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। এত দ্রুত সময় গান পাউডার ছাড়া এভাবে কোনো গাড়ি একদম কঙ্কাল ছাড়া আর কিছু থাকা সম্ভব নয়। গান পাউডার দিয়ে পুড়িয়েছে, এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটি এলাকায়। রাষ্ট্রের 3টি স্তম্ভকে অকেজো করে 4র্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে। আস্থা ফিরিয়ে আনার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আপনি নেবেন, এর মধ্যে ইন্টারনেটটাকেও সচল করবেন। কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে 71, 75 এবং 111-এর সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল, আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে। যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন। প্রধানমন্ত্রী জানান, সহিংসতার জন্য সারা দেশ থেকে সন্ত্রাসীদের জড়ো করা হয়েছিল। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? সন্ত্রাসীরা মানুষের জীবনমান উন্নয়নের স্থাপনাগুলোকেই বেছে বেছে ধ্বংস করেছে বলে জানান প্রধানমন্ত্রী। জীবনমান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। বিশ্ববাসীকে সঠিক তথ্য জানাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। কে কি বলল পরোয়া না করে সাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয়, এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, কোটা আন্দোলন ঘিরে রাজধানীতে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে তা দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ তথ্য জানিয়ে তিনি বলেন, আন্দোলন ঘিরে সহিংসতায় ধ্বংসের শিকার স্থানগুলো বিদেশি কূটনীতিকদের ঘুরিয়ে দেখানো হয়। এ সময় আরব আমিরাতে শ্রমিক না নেয়ার বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে মন্তব্য করেন মন্ত্রী। দেখুন শাকিলা করিমের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ধ্বংসের শিকার বেশ কয়েকটি স্থান বিদেশি কূটনীতিকদের ঘুরিয়ে দেখান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাদের মধ্যে 49 দেশের প্রতিনিধি ও 23 জন ছিলেন রাষ্ট্রদূত। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানি বাহিনী যে তাণ্ডব করে গেছে তার চেয়েও নৃশংস কায়দায় দুর্বৃত্তরা রাষ্ট্রের সম্পত্তি পুড়িয়েছে। বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ। তিনি বলেন, বিদেশে বিভিন্ন জায়গায় বিএনপি জামাত বিক্ষোভ করেছে। লস অ্যাঞ্জেলসে সমাবেশে পাকিস্তানিরা যোগ দিয়েছে। বিক্ষোভ করার দায়ে আরব আমিরাতে 57 জনকে শাস্তিও দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, আরব আমিরাতে শ্রমিক না নেয়ার বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। আমরা গণমাধ্যমে দেখেছি একটি সংবাদ যে আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করেছে। দিস ইজ অ্যাবসলিউটলি বোগাস। যারা দিয়েছেন এই সংবাদ তারা এটি যাচাই বাছাই না করে দেওয়াটা সমীচীন হয়নি, সঠিক হয়নি। কোনো একটি সংবাদ সেটি যাচাই বাছাই করে এই ধরনের সেন্সিটিভ নিউজ
যাচাই বাছাই করে দেওয়া উচিত। মন্ত্রী বলেন, প্রতিটি ঘটনার ফুটেজ আছে, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। শাকিলা করিম, RTV, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে টানা ৩ দিন সাধারণ ছুটির পর খুলে দেয়া হয়েছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। বুধবার অফিস কার্যক্রম চলে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কালও থাকবে একই সূচি। এজন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে তীব্র যানজটের কবলে পড়ে অফিসগামীরা। এর বাকিটা দেখুন সাদিয়া কানিজের রিপোর্টে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতার ঘটনায় স্থবির হয়ে পড়ে রাজধানী সহ সারা দেশ। সাধারণ ছুটির পর অফিস আদালতের কার্যক্রম চালু হওয়ায় আবারও চিরচেনা রূপে নগরী। অফিস শুরু হওয়ায় রাস্তায় চাপ বেড়েছে পরিবহনের। কারফিউ শিথিল হলেও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বিবেচনায় সড়ক বন্ধ রাখায় যানজটের তীব্রতা বেশি। অফিসগামীদের রাস্তায় কেটেছে অনেকটা সময়। প্রায় ১.৫ ঘন্টা ধরে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ওখানে দাঁড়ানো ছিলাম। পরে আমি আমার ওয়াইফকে আনন্দ জানাচ্ছি, সে ঢাকা মেডিকেলে জব করে, সে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। এখনো যে কয়টার সময় পৌঁছাবো এখনো জানি না। কারফিউটা শিথিল করা হয়েছে, সুতরাং আমাদের যাতায়াতের ব্যবস্থাটা একটু শিথিল করা হোক, যেন আমরা নির্বিঘ্নে সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। জ্যাম লাগে রয়েছে, কবে ছুটবে এর তো কোনো ইয়ে নেই। আবার 3টা বাজে আবার ঘরে ফিরতে হইব। টাকারগাঁও থেকে গাড়ি ঘুরে একসাথে ফেলে দিতেছে, আমরা ফার্ম গেটে যাইতে পারতেছি না, অফিস করতে পারতেছি না। অফিস 11টার তো অফিস। কয়েকদিন আর্থিক লেনদেন বন্ধ থাকায় ব্যাংক ও বুথগুলোতে ছিল বাড়তি চাপ। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতেও উপচে পড়া ভিড় দেখা গেছে। গ্রাহকদের সেবা দিতে ব্যস্ত ছিলেন কর্মকর্তা কর্মচারীরাও। সকাল 11টা থেকে আমাদের প্রচুর গ্রাহকের সমাগম ছিল এবং ওনারা নিয়মিত লেনদেন করতেছে এবং স্বাভাবিকভাবেই সবকিছু চলতেছে। যদিও আজকে আমাদের ব্যাংকিং সময়টা খুবই অল্প, কিন্তু আমরা এই অল্প সময়ের মধ্যে যতজন কাস্টমার আসবে তাকে আমরা সবাই সার্ভিস দেব। এত শর্ট টাইমে আমরা কিভাবে কভার করব, আসলে আমাদের উপর একটু প্রেশার পড়বে। আর এতদিন মানুষ টাকা তুলতে পারেনি, তো স্বাভাবিক তো ব্যাংকে একটা প্রেশার আসবেই। এদিকে 4 দিন পর পণ্য সরবরাহ স্বাভাবিক হওয়ায় রাজধানীতে পণ্যবাহী শত শত ট্রাক ঢুকছে। অফিসের কাজে মানুষ এট এ টাইমে ঘর থেকে বের হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তায় ব্যারিকেড আছে, সেই ব্যারিকেডগুলো সরাতে একটু সময় লেগেছে। গাড়ির সংখ্যাটা একটু বেশি, এটা একটু মিনিমাইজ করতে আমাদের একটু সময় লেগেছে। কারফিউ শিথিল হলেও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। কারফিউর মাধ্যমে সহিংস পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে শেরপুরে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন শেষে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বক্তব্যকালে তিনি একথা জানান। সেনাপ্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে 57টি জেলায় সেনাবাহিনীর অবস্থান রয়েছে, তবে তা বেশি দিন স্থায়ী হবে না। সেনাবাহিনীর ভূমিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্তুষ্ট বলে জানান সেনাপ্রধান। বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন। কারফিউ শিথিল থাকার সময়ে এসব ট্রেন চলবে। রেলওয়ে জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো চলবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। সকাল 10:15 যাবে আর ফিরবে দুপুর 1:05। ঢাকা নারায়ণগঞ্জ পথে 20 বারের বেশি যাতায়াত করলেও বৃহস্পতিবার 3-4 বার আসা যাওয়া করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রেলের পশ্চিমাঞ্চলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত চলাচল করতে পারে কমিউটার ট্রেন। এর বাইরে মালবাহী আর তেলবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কারফিউ পরিস্থিতির হেরফেরে রেল চলাচল সময়েরও পরিবর্তন হতে পারে। চালু হতে পারে আন্তনগর ট্রেন। পাঁচ দিন পর স্বল্প পরিসরে চালু হয়েছে ইন্টারনেট সেবা। স্বাভাবিক হতে শুরু করেছে ব্যাংকিং, এটিএম, সরকারি ও বেসরকারি সেবা। টাকা তুলতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে থাকা এটিএমগুলোতে ভিড় করছে গ্রাহকরা। অন্যদিকে ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও চালু হয়নি। তবে স্বাভাবিক রয়েছে জরুরি সহ প্রয়োজনীয় সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম। এতে ভোগান্তি কমেছে নগরবাসীর।
6 দিনের একটা ঝামেলা গেছে। এখন সবারই টাকা লাগবে, আসলে ক্যাশ টাকা অনেকেরই ছিল না, এখন টাকা তো অবশ্যই রাখতে হবে, বেশি রাখতে হবে। অফিসে এসে মানে ফার্স্টেই আমি মানে বুথে ঢুকলাম আর কি, আমি এখনই ট্রাই করছি। এর আগে যখন ঝামেলা ছিল, এই অবরোধ ছিল, তখন আমি ট্রাই করছি, আমি তখন টাকা তুলতে পারি নাই। এদিকে আজ রাত থেকেই বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাবে গ্রাহকরা। আগামী রবি সোমবারের মধ্যে চালু হবে মোবাইল ইন্টারনেট। বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে পলক বলেন, দ্রুততার সঙ্গে সবকিছু মেরামতের চেষ্টা চলছে। রাত থেকেই বাসাবাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড সেবা চালু করা হবে বলে জানান তিনি। তবে মোবাইল ইন্টারনেট সেবা পেতে আগামী রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোবাইল ডেটা কবে নাগাদ আর কি আমরা দিতে পারবো সেই বিষয়টি আমি আগামী শুক্র শনিবার আমরা পর্যালোচনা করে মোবাইল টেলিকম অপারেটরদের যে অ্যাসোসিয়েশন আছে অ্যামটবের সাথে আমরা আগামী শুক্র শনিবার বৈঠক করে আমরা আজকে রাত্রের মধ্যে আমরা ব্রডব্যান্ডটা দেওয়ার পরে আগামীকাল পরীক্ষামূলকভাবে ব্যান্ডউইথের যে ম্যানেজমেন্ট এবং যে ট্রান্সমিশন লাইন এবং ইউজার এক্সপিরিয়েন্স এবং এটার সিকিউরিটি এবং এটার সাস্টেনেবিলিটি স্টেবিলিটি এগুলো আমরা পর্যালোচনা করে আগামী শুক্র অথবা শনিবারে অ্যামটবের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। পরিস্থিতি পর্যালোচনার পর খুলে দেয়া হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানালেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে সাম্প্রতিক সহিংসতায় নিহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সর্বশক্তি দিয়ে নাশকতাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা হবে। বিস্তারিত দেখুন মারুফ রেজার রিপোর্টে। দেশব্যাপী সাম্প্রতিক সহিংসতায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আক্রমণের শিকার হন। তাদের মধ্যে কয়েকজন নিহত সদস্যের স্বজনদের সাথে নিজ দপ্তরে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে প্রতিটি পরিবারের হাতে তুলে দেন ৫ লাখ টাকার চেক, আশ্বাস দেন সবসময় পাশে থাকার। ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না। যারা মারা গেছেন তারা যেই কয়জন রিপোর্ট করেছেন আমাদের পুলিশ সেই কয়টাই বলতে পারবে। এরপরের ঘটনা মানে কয়জন মারা গেছেন আমরা বলতে পারবো। নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যাশা করেন দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার। আমাদের পুলিশের মেরে ফেলছে, কেপিআইগুলো ধ্বংস করে দিচ্ছে। আমরা তো এইভাবে বসে থাকতে পারি না। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবার স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র, আইন ও তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। পরীক্ষার বিষয়টা সবচাইতে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে। আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয় তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 48 ঘন্টা আলটিমেটামের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনের নামে আর কোনো সহিংসতা মেনে নেওয়া হবে না। মারুফ রেজা, RTV, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনে বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। আমরা দেখিয়েছি এফআইআর থেকে, চার্জশিট থেকে, যে এখানে মামলার যথেষ্ট উপাদান আছে, কাজে এটা খারিজযোগ্য। আদালতকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছি,
মিস্টার মামুন অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছেন, দুপক্ষ শুনে আদালত খারিজ করে দিয়েছেন, যেহেতু অপরাধের প্রাথমিক সত্যতা আছে। আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি বিদেশের সমস্ত প্রোগ্রাম ফেলে দিয়ে এসেছেন, আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে রাজধানী সহ সারা দেশে চলছে সাঁড়াশি অভিযান। এখন পর্যন্ত 154টি মামলায় 1700-র বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সেতু ভবনের অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি সম্পৃক্ত 2 জন এবং ইন্ধনদাতা 7 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আর নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গিকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে এর বিস্তারিত। ছবিতে দেখা যাচ্ছে 2 যুবক সেতুর ভবনে আগুন দিচ্ছে। গেল 19 জুলাইয়ের সিসিটিভির ফুটেজ এটি। পুলিশ জানায় তারা বিএনপি জামাতের নির্দেশনায় এই অপকর্ম করে। ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে কুড়িল থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, শুধু হামলাকারী নয়, হামলার পেছনের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হয়েছে। সানিয়াত বলু, বরকতুল্লাহ বলুর ছেলে, সে সরাসরি তারেক জিয়ার সাথে তার যোগাযোগ হয়েছিল এবং মোশাররফ হোসেন কাইল্লা হুকন, নাসির উদ্দিন এবং মিজানুর রহমান এবং জামাতের ছিল রেজাউল করিম ভাটারাতানা, জামায়াত ইসলামের সভাপতি, তারা সহ এবং এই এলাকাগুলিতে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই এলাকার লোকজনকে জড়ো করে সেতু ভবনে তারা অগ্নিসংযোগ এবং লুটপাট ঘটিয়েছে এবং সেই ঘটনায় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তারা সিসিটিভিতেও দেখা যাচ্ছে এবং তারা সবকিছু স্বীকারও করেছে আমাদের কাছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সহিংসতায় 3 দিনে ঢাকায় 1,500-এরও বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিভিন্ন থানায় মামলা হয়েছে 154টি। এছাড়াও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 154টি মামলা দায়ের করা হয়েছে এবং 154টি মামলায় এখন পর্যন্ত 1380 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য জন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে। তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। রাস্তায় যে ট্রাফিক পুলিশের বক্সগুলি দেখেন, সেই 69টি পুলিশ বক্স তারা পুড়িয়ে দিয়েছে। 3টি থানায় আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। প্রায় 8,72,00,000 টাকার মতো আমাদের যে স্থাপনাগুলি, সেই স্থাপনাগুলি ধ্বংস করা হয়েছে। এদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি ইউনিট। ভোরে মিরপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নারী জঙ্গি ইশরাত জাহান মৌ ও খাদিজা মেঘলাকে। তাদেরকেও সেই জামাত বিএনপি চক্র তারা মুক্ত করে নিয়ে এসে আমরা এই সংবাদ পাওয়ার সাথে সাথে সিটিডিসি এই জঙ্গিদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তার করার জন্য আমরা কাজ শুরু করি। আজকে ভোরে তাদেরকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়াও কারাগার থেকে পালানো বাকি আসামি সহ আরো 7 জঙ্গিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। 7 জন আরো জঙ্গি পলাতক আছে, তাদের বিষয়ে আমরা কাজ করতেছি। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় নিহতের সংখ্যা 121 ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে নতুন করে প্রায় 1.5 লাখ ফিলিস্তিনি। এদিকে যুদ্ধ শেষ হওয়ার পর গাজার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে জাতীয় ঐক্যের সরকার গঠনের চুক্তিতে সই করেছে ফিলিস্তিনের 2 প্রধান রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহ। মঙ্গলবার চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে গোষ্ঠী দুটির নেতারা এই চুক্তি সব সই করেন। গেল 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত 39,145 জন নিহত এবং 90,257 জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।